আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি হাইটকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কুণাল ঘোষ। লোকসভা ভোটের আগে এই সাক্ষাৎ শুধুই কি সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য? আজকের হাইটকের বিষয় এটাই থাকবে। আমার সঙ্গে রয়েছেন যারা আজকে আলোচনায় বিশেষ থাকবেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিদা, আপনাকে স্বাগত হাই নিউজে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘ। জয়দেবদা, আপনাকে স্বাগত হাই নিউজে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অমলেন্দু দত্ত। অমলেন্দুদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি হাই নিউজে। এই বিষয়ে আলোচনা করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কোল পার্কের ফ্ল্যাটে গেলে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূলের তরফে একে সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করা হয়েছে। বৃহস্পতিবার বাড়িতে কুণাল ঘোষকে স্বাগত জানান শোভন বৈশাখী দুজনেই। বেশ কিছুক্ষণ সেখানেই ছিলেন কুণাল ঘোষ। শোভন বৈশাখী কুণালের মধ্যে কি রাজনৈতিক আলোচনা হয়েছে, নাকি লোকসভা ভোটের আগে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়কে ফেরানোর উদ্দেশ্যে দেখা করতে যাওয়া? পাশাপাশি এও সত্য যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সাক্ষাৎ করেন তখন তা আর নিছকই সৌজন্য সাক্ষাৎ থাকে না, তাও আবার লোকসভা নির্বাচনের আগে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যার এই সাক্ষাৎ লোকসভা ভোটের আগে কোনো দিকে গড়াচ্ছে নাকি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোভন কুণালের ওই সাক্ষাৎ নিয়ে তৃণমূলের একাংশের বক্তব্য বরফ গলা আগেই শুরু হয়েছিল। বৈঠকের পর কুণাল ঘোষ জানান, শোভনদার সঙ্গে আমার রাজনৈতিক মত পার্থক্য হয়েছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সব সময় ছিল। শোভনদা রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি যদি রাজনৈতিকভাবে সক্রিয় হন তার থেকে ভালো কিছু আর হতে পারে না, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকাকালীন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কুণাল ঘোষের। পরে তাদের সকলের রাজনৈতিক জীবন নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে। শাসক দলের সঙ্গে শোভন বাবুর দূরত্ব বাড়তে বাড়তে এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে দলের প্রত্যেকটি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। অবশ্য গেরুয়া শিবিরে তারা খুব বেশি সময় ছিলেন না, বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন, তবে তৃণমূলেও যোগ দেননি তারা। যদিও শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বারংবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই শোনা গিয়েছিল। তার সঙ্গে প্রাক্তন মেয়রের সম্পর্ক দিদি ভাইয়ের মতো। প্রত্যেক বছর ভাইফোঁটায় মমতার বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়। সেই সূত্রে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক এখনো বেশ ভালো। কুণাল ঘোষের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক মাঝে বেশ শীতল হলেও কয়েকদিন আগে শোভন বৈশাখীর মেয়ের জন্মদিনে আমন্ত্রিত হয়েছিলেন কুণাল ঘোষ, আর সেই উপলক্ষে উভয়ের সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছে। এবার নতুন বছরে শোভনের বাড়িতে কুণালের যাওয়া সম্পর্কের ঘনিষ্ঠতা কি আরো নিশ্চিত হলো, উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। কুণাল ঘোষ এবং শোভন চট্টোপাধ্যায়ের এই সাক্ষাতের পর এই সাক্ষাতের প্রসঙ্গে তারা কি বলেছেন, আমি পিসিআর কে বলবো একটু শোনাতে। শোভনদার সঙ্গে আমার সম্পর্কটা বহুদিনের, মাঝখানে কিছুদিনের জন্য রাজনৈতিক কিছু মেরুকরণ, বাধ্যবাধকতা, কিছু তিক্ততা হয়েছে, কিন্তু সম্পর্কটা এত দিনের এবং এত ঘটনার সাক্ষী আমরা এত নানাভাবে যে সেই তিক্ততা কখনোই আসল সম্পর্কের গভীরতাকে ডিস্টার্ব করতে পারেনি। সে কারণে আমরা একসঙ্গে বসে আছি। খুব সুন্দর গল্প আড্ডা এসব হলো, পুরোনো দিনের কত কথা, সেখান থেকে আমরা যারা রাজনীতি করি তারা তো রাজনীতির কথা সেখানে আসবেই। ফলে এসব নিয়ে আলোচনা, নানা রকম আলোচনা হলো, আড্ডা হলো। শোভনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে বহু বছর ধরে জড়িত এবং অতি অল্প বয়স থেকে জড়িত, এবং তার খানিকটা পর থেকেই আমার সঙ্গে শোভনদাকে আমি খুব কাছ থেকে দেখেছি। শোভন চট্টোপাধ্যায় ঠিক কবে থেকে শুরু করবেন বা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরা, এগুলোর কথা বলার এখতিয়ার আমার নেই। এই পুরো সিদ্ধান্তটাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদা অ্যাক্টিভ হলে নিশ্চিতভাবে আমরাও তাদের জুনিয়র হিসেবে ভালো লাগবে, খুশি হবে। খান কাল পাত্র একদম ঈদের চাঁদ যেমন দেখা যায়, মমতা সেই জায়গা থেকে
ঈদের চাঁদ দেখতে পারেন, সময় বোঝেন, স্থান বোঝেন, কাল বোঝেন, পাত্র বোঝেন। সেই মমতা যেদিন যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে ডাকবেন, যেভাবে ঝাঁপাতে করবেন, যা আগের শোভন বা কানন ছিল, আগামী দিনে শোভন কানন সেইভাবেই থাকবে। তৃণমূল কংগ্রেস, মমতা দি, অভিষেক ব্যানার্জি এবং সামগ্রিক অবস্থায় আমাদের অবস্থান মন খুলে কিন্তু দীর্ঘদিন বাদে সত্যিকারের এভাবে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেনি যে আমাদের অবস্থান কি, কুণালদা কি ভেবে এসছেন, আমি কি ভেবে কুণালদাকে করছি। সেই জায়গাটার থেকে আমরা মনের দিক থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। তৃণমূল কংগ্রেস তার স্বমহিমায় রয়েছে, তৃণমূল কংগ্রেস তার স্বমহিমায় থাকবে এবং সেখানে যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবার প্রক্রিয়া, যারা স্বার্থান্বেষীরা বিভিন্ন প্রক্রিয়া করবার চেষ্টা করে, তারা কোনোদিন এখানে দুর্বল করবার জায়গায় তারা আসতে পারবে না। আমি এই প্রসঙ্গে আসবো জয়দেব দার কাছে। জয়দেব দা, এতদিন পর রাজনীতিতে শুধুমাত্র গল্প করতে তো কেউ কারোর বাড়িতে যায় না, বিশেষ করে যখন লোকসভা রয়েছে সামনে, সেই লোকসভার আগে সেখানে কুণাল ঘোষ বললেন এটা সৌজন্য সাক্ষাৎ, এবং আমরা দেখলাম কুণাল ঘোষ কি জানিয়েছেন এবং শোভন চট্টোপাধ্যায়ও কি বলেছেন। আপনি কি বলবেন, কোথাও কি তৃণমূলের প্রাক্তন মেয়র ফিরতে চলেছেন দলে? উনি ইনফ্যাক্ট এটাও বললেন মনের দিক থেকে অনেক কিছু পরিষ্কার হওয়া গেল। না দেখুন, পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য এবং নিজেদের মধ্যে বন্ধুত্ব এগুলো তো থাকেই, সেটা তো কোনো জায়গাতেই ক্ষুণ্ণ হয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে রাজনৈতিক পরিসরে উনি আগে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি ছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এখন যারা সভাপতি আছেন বা যা সংগঠন আছেন, যারা দেখছেন, এবং দক্ষিণ চব্বিশ পরগনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব কাছের একটি জেলা এবং এই জেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় দুহাত তুলে আশীর্বাদ করেছে। তো সে জায়গা থেকে এই মুহূর্তে সাজানো বাগানে আলাদা করে ছেঁড়া গোলাপ স্থান পাবে কিনা বা আসবে কিনা সেগুলো নেত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, সুপ্রিমো, তিনি স্থির করবেন। কিন্তু মানে কুণালদা গেছেন, দেখা করেছেন, কুণালদার সঙ্গে সৌজন্য আলাপ আলোচনা হয়েছে, উনি দলে যোগ দিতে চাইছেন, এরকম একটা জল্পনা আসছে। সে কত বিজেপির বর্ষিয়ান নেতা বিজেপিতে জয়েন করে, সিপিআইএম এ জয়েন করে, কংগ্রেসে জয়েন করে, কংগ্রেস ছেড়ে গিয়ে আবার জয়েন করে, এগুলো রাজনৈতিক পরিসরে হতে পারে। তবে হ্যাঁ, শোভন বাবুর যে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক যা প্রজ্ঞা এবং যিনি রাজনৈতিক ভাবে তুখর এবং একদা তিনি যেভাবে ছত্রপতি হয়ে একদম ছিলেন এবং একাধারে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে শাসন করতেন, ওনার হাতের তালুর মতন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে উনি চেনেন এবং একদা ওখান থেকে পুরো 19টা সিট বিধানসভায় এনেও দিয়েছেন 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়। তো শোভন বাবু একটা ক্রুশিয়াল কি ফ্যাক্টর, রাজনৈতিক পরিসরে উনি এখন রাজনীতিতে ইন্টারেস্ট ছিল না, উনি একটা পারিবারিক জীবনযাপন করছিলেন। যদি আবার রাজনীতিতে সক্রিয় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ওনাকে যদি কোনো যোগ্য কাজ দেন বা উনি যদি সেটা করতে পারেন, করবেন এবং তিনি আবার রাজনৈতিক পরিসরে প্রমাণ করবেন। বিশাল কিছু বঙ্গ রাজনীতিতে এর জন্য হেরফের বা হেলদোল হবে না, বঙ্গ রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে না, বঙ্গ রাজনীতিতে এর কোনো প্রভাব থাকতে পারে না। আমি আসবো অমলেন্দু দার কাছে। অমলেন্দু দা, এই শোভন চট্টোপাধ্যায় তিনি তো একটা সময় বিজেপিতেও জয়েন করেছিলেন, কিন্তু বিজেপি থেকে ফের তিনি আবার দল ছেড়ে দেন। যতদূর মনে করা হচ্ছে এই যে সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, এবং শোভনদেব বললেন যে, শোভন চট্টোপাধ্যায় বললেন যে মনের দিক থেকে অনেক কথা পরিষ্কার হয়েছে, দুজনের মধ্যে তো মনের মিল ছিলই। আপনি কি মনে করছেন? দেখুন, আপনারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছেন, বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদের না আছে কোনো নীতি, ওটা হচ্ছে চোরেদের, কাটমানিখোর, আর হচ্ছে চাকরি চোর, খাদ্য চোর, কয়লা চোর, এদের দল। তো চোরেদের যেখানে কোনো নীতি নেই সেখানে তাদেরকে নিয়ে আলোচনা করাটাই বেকার। কুণাল বাবু বললেন সৌজন্য সাক্ষাৎ। আরে মশাই, সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রেসে খবর দিয়ে পেছনে পেছনে সাংবাদিকদেরকে নিয়ে গিয়ে দেখানোর কি আছে? শোভনদেব বাবু বা কুণাল বাবু প্রতিদিন কি যা যা কর্মকাণ্ড করেন প্রত্যেকদিন কি পেছনে পেছনে সাংবাদিক নিয়ে যান? তা নিঃসন্দেহ নয়। তার মানে এটা সৌজন্য সাক্ষাতের নামে রাজনৈতিক কিছু একটা বোঝাপড়া করতে গেছিলেন। কার হয়ে? না চাকরি চোর ভাইপোর হয়ে। আপনারা জানেন যে কুণাল বাবু আজকে এত বড় বড় কথা বলছেন, সেই কুণাল বাবু একদিন এখন বলছেন কি যে মাননীয়া আমাদের দলের সুপ্রিমো সবকিছু করবেন।
আমি কুণাল বাবুকে আপনাদের মাধ্যমে কোশ্চেন করতে চাই, কোন কোন সুপ্রিমো কুণাল বাবু? আপনি যাকে বলেছিলেন যে সারদার সমস্ত টাকা যে মাননীয় নিয়েছেন সেই মাননীয় তো? সে হলে ঠিক আছে, চোরে চোরে মাস্তুতো ভাই, সব চোর এক জায়গায়। আপনারা বলবেন আমার কথার পরে হয়তো কেন শোভনদেব বাবু বিজেপিতে এসেছিলেন। বিজেপি সবাইকে নিজের করে নেওয়ার চেষ্টা করে। বিজেপির সংস্কারের সাথে যারা নিজেকে মানাতে পারেন না, আমরা যেমন জানেন আপনারা, আগামী 22 তারিখ প্রভু শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো আমরা জয় শ্রীরাম বলি, আমাদের জয় শ্রীরাম ধ্বনি শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেন, দিয়ে মারতে তেড়ে যান। তো তাদের কালচারটা হচ্ছে জয় শ্রীরামের পরিপন্থী। জয় শ্রীরাম শুনলে উনারা এতটাই রেগে যান যে গাড়ি থেকে ঝাঁপ দিতে বাধ্য হন, কোথায় কোনো অ্যাক্সিডেন্টকেও ভয় পান না। অথচ গাড়ি নন্দীগ্রামে কি হয়েছিল, তার গাড়ির দরজা খুলতে গিয়ে পায়ে লেগে গেছিল, সেটা দোষ দিয়ে তাকে কেস করে বিভিন্ন রকমের নাটক করে কত কিছু করেছিলেন। কিন্তু জয় শ্রীরাম শুনলে তাকে জয় শ্রীরামের বিরোধিতা করার জন্য গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেন। তো এরকম নীতিহীন, আদর্শহীন, সনাতনের বিরোধী তৃণমূল কংগ্রেসের কি হলো, কে গেল কে না এলো, যে সুপ্রিমোর কথা কুণাল বাবু এখন প্রতিদিন বলেন, সেই সুপ্রিমোকে যখন পিজন ভ্যান থেকে গাল দিচ্ছিলেন, তো যে এইসব হজম করে সেই কুণাল বাবু যে দলের চিফ মুখপাত্র, তো তাদের দলের কথা বলতে গেলে আমার সময় নষ্ট মনে হয়। ভারতীয় জনতা পার্টির মনে হচ্ছে সময় নষ্ট করছে। হ্যাঁ ঠিক আছে, সময় আপাতত তাদের কথা বলতে যাও। অমলেন্দু দা একটু আমি নীলাদ্রিদার কাছে আসবো। নীলাদ্রিদা, দক্ষিণ 24 পরগনায় দীর্ঘদিন ধরে দায়িত্ব ছিলেন শোভন চট্টোপাধ্যায়, কিন্তু কোথাও গিয়ে এখন সেখানে আইএসএফ এর উত্থান হচ্ছে এবং বিহালায় আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়, তিনিও 1 বছরের বেশি আপাতত তিনি জেলেও রয়েছেন। কোথাও কি আরো অনেকেই রয়েছেন জেলে, তো কোথাও কি দলের অন্দরে একটা চিন্তা সৃষ্টি হচ্ছে এর ফলে? আনইন্টারাপ্টেড 2 মিনিটস। প্রথম কথা হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় নওশাদ সিদ্দিকী নিজে লড়বেন বলেছেন ডায়মন্ড হারবার থেকে, যেটা তৃণমূলের একটা ভয়ের কারণ হতে পারে। কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মধ্যেও কোথাও একটা উপলব্ধি আসছে যে তৃণমূল কংগ্রেস তাদের কার্যত ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী তো স্পষ্টত 2019-এ বলেছিলেন, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। অর্থাৎ তিনি সংখ্যালঘুদের দিকে ইঙ্গিত করেছিলেন এবং তাদের যে তিনি মানুষ গণ্য করেন না সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। তো সংখ্যালঘুরা এখন উপলব্ধি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরা, রাজনৈতিক বিশ্লেষকরা তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চান, তাদের মানুষ বলে গণ্য করেন না। তাই সংখ্যালঘু ভোটটা তৃণমূল থেকে সরে যেতে পারে, এই ভয়টা আসছে। বিশেষ করে নওশাদ সিদ্দিকী সেখানে লড়ছেন এবং নওশাদের ওপর কি ধরনের আক্রমণ রাজ্য পুলিশ, যারা কার্যত তৃণমূলের এখন ক্যাডারের মতো আচরণ করছে, তারা করেছে সেটা আমরা স্পষ্ট দেখেছি। এবং রাজ্য পুলিশের শীর্ষে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষকে যিনি নিজে দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং যার বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে, এটাও আমরা দেখেছি। শোভন চট্টোপাধ্যায় বিশেষত্ব আছে, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় তার যে কর্তৃত্ব, তার যে দখল একসময় ছিল। দ্বিতীয়ত, শোভন চট্টোপাধ্যায় কিন্তু নারদা কাণ্ডে জেলে গেছিলেন। এখন তৃণমূল কংগ্রেসটা না, অনুব্রত থেকে শুরু করে জ্যোতিপ্রিয় অবধি সমস্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত মানুষদের একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। শোভন চট্টোপাধ্যায় প্ল্যাটফর্ম থেকে বাইরে ছিলেন, সুতরাং তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার। কারণ 2024-এর লড়াইটা কার্যত দুটো দলের মধ্যে হচ্ছে না, এটা হচ্ছে যারা দুর্নীতির বিরুদ্ধে আর যারা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির পক্ষে। এই লড়াইয়ে শোভন চট্টোপাধ্যায় যে তৃণমূলের প্ল্যাটফর্মে থাকবেন এটাই স্বাভাবিক, কারণ তিনি তো জেল খেটে এসছেন, ববি হাকিমদের সাথে, সুব্রত মুখার্জিদের সাথে জেল খেটে এসছেন নারদা দুর্নীতির জন্য। তো স্বাভাবিক নিয়মেই শোভনকে তারা অ্যাপ্রোচ করবে, এটাই স্বাভাবিক। আসবো আমি জয়দেবদার কাছে আসবো যে নবীন প্রবীণ এই প্রসঙ্গটা কিন্তু চলে আসছে বিশেষ করে যখন কুণাল ঘোষের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের এই সাক্ষাতের পর। আমরা জানি বেশ কিছুদিন ধরে তৃণমূলের অন্দরে এই নবীন এবং প্রবীণ নিয়ে একটা দ্বন্দ্ব চলছে এবং এই নবীন প্রবীণ নিয়ে যখন দলের অন্দরে দ্বন্দ্ব চলছে তখন তৃণমূল সুপ্রিমোকেও বারংবার বলতে শোনা গিয়েছে পুরনো চাল ভাতে বাড়ি। কোথাও কি দলের সেই পুরনো সৈনিকদেরকে আবার দলে আনার চেষ্টা করা হচ্ছে?
দেখুন, ঘটনাটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংগঠনে নবীন প্রবীণের সমন্বয় সেটা সফলতা লাভ করে। কখনো কখনো কোনো জায়গায় দেখা যায় নবীনদের একটু এগিয়ে যেতে, সেক্ষেত্রে প্রবীণদের হয়তো কোনো রকম ভাবে তারা সম্মান দেয় না। যেভাবে বিজেপির কালচার, এটা বিজেপি যেভাবে এলকে আদবানি যেভাবে নরেন্দ্র মোদীকে আজকে নরেন্দ্র মোদী বানালো, আর তারপরে এলকে আদবানিকে না রাষ্ট্রপতি হতে দিল, না রাম মন্দির উদ্বোধনে নেমন্তন্ন করলো, না পার্লামেন্ট উদ্বোধনে নেমন্তন্ন করলো, মুরলী মনোহর যোশীকে যেভাবে নরেন্দ্র মোদী অপমান করে, পাত্তাও দেয় না। তো বিজেপির কালচার এটা হচ্ছে, যারা নবীন তারা প্রবীণদের পাত্তা দেয় না, লালকৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশী থেকে আরো প্রবীণ নেতাদের অসম্মান করে। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো শিক্ষা দীক্ষা সংস্কৃতি কৃষ্টি সবকিছুই আর বিজেপির মতন নয়, সেটা আরো উন্নত। সেখান থেকেই আমরা আমাদের দলের যারা তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে এটা বার্তা দেওয়া দরকার ছিল যে যারা আজকে প্রবীণ দলে অভিজ্ঞ তাদেরও যথাযোগ্য সম্মান দাও, যারা নবীন তাদেরও এগিয়ে দাও। নবীন প্রবীণের মেলবন্ধন দিয়েই যে কোনো সংগঠন সফলতা লাভ করে। আমরাও ছোটবেলায় কলেজে নবীন বরণ উৎসব করতাম এবং আমাদের প্রবীণরা সিনিয়ররা নবীনদের বরণ করে নিত এবং তারা পরবর্তীতে প্রবীণ হয়ে নবীনদের সম্মান দিত। তো নবীন প্রবীণের লড়াই কোথাও নেই। নবীন প্রবীণের মধ্যে একটা প্রতিস্পর্ধা হয়, কে কাকে এগিয়ে যাবে, কে কাকে ছাপিয়ে যাবে, কে কার জায়গাটা নিয়ে নেবে। এই লড়াই তো যোগ্যতমের উদ্বর্তন, ডারউইনের মতবাদ। এই লড়াই না থাকলে কোনো সংগঠনে উন্নতি হবে না, কোনো অফিসে উন্নতি হবে না, কোনো সরকারে উন্নতি হবে না। সর্বত্রই এটা একটা লড়াই বলা ভুল, এটাকে বলা উচিত যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা, যেখানে নিজের যোগ্যতা দিয়ে অন্যের যোগ্যতাকে ছাপিয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সেই লড়াইতেও যেন কোনোভাবে প্রবীণরা আঘাত না পায়, প্রবীণদের যেন কোনো রকম ভাবে কোণঠাসা বিজেপির মতন করা না হয় এবং বিজেপির মতন প্রবীণদের অপমান অসম্মান যেন না করা হয়। সেই জন্য বিজেপির কালচারে যেটা চলে সেটা তৃণমূল কংগ্রেসের কালচারে চলে না। তৃণমূল কংগ্রেস নবীন প্রবীণ মহিলা শিশু বয়স্ক যৌবন সবাইকে নিয়ে চলার পথে পক্ষপাতী এবং সর্বধর্ম সমন্বয়, হিন্দু মুসলিম খ্রিস্টান ঈসাই বুদ্ধ সবাই শুধুমাত্র ওই জয় শ্রীরাম আর হিন্দু হিন্দু করে হিন্দুর আপিম ধর্মের আপিম খাওয়ায় না তৃণমূল কংগ্রেস, যেটা এই বিজেপি খাওয়ায় ধর্মের আপিম। তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে, অনেক উন্নততর তৃণমূল কংগ্রেস, যেখানে নবীনদেরও জায়গা অফুরান এবং প্রবীণদেরও সম্মান অফুরান। তো তার সম্মিলন হয় আজকে 213টা আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য তৃতীয়বারের জন্য বাংলা শাসন করছে। অমলেন্দুদা, বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আপনি কি বলবেন? দেখুন, বিজেপির সংস্কৃতি নিয়ে উত্তর দেব আমি নিঃসন্দেহে। তার আগে জয়দেবদাকে একটা কথা বলি। আপনি বর্তমান শাসক দলের হয়ে কথা বলছেন, রাজনৈতিক বিশ্লেষণ করছেন। আপনারা জানেন, সাধারণ মানুষও জানে, আপনি ডিফেন্ড করতে গিয়ে বলতে বাধ্য হচ্ছেন যে নতুন বা নবজোয়ার করেছিলেন যিনি আপনাদের যুব নেতা, তো সেই যুব নেতা নবজোয়ার করতে গিয়ে যাদের যাদের সাথে নবজোয়ার করেছিলেন তাদের মধ্যেই অনেকেই আজকে চাকরি চুরির দায়ে জেলের মধ্যে আছে, আপনারা জানেন। তো তৃণমূল মানে চোর, নবীনরাও চোর, আর যারা পুরনো পার্থ বালু তারা সবই চোর মানিক। তো নবীন চোর। জয়দেবদা, আমি একটা কথা বলিনি আপনার সময়ে। আপনি চোরদেরকে ডিফেন্ড করুন আপনার সময়ে। নবীন চোর আর মানে বয়স্ক চোর, কাদের পাল্লা ভারী? কে বেশি কাটমানি দেবে সেই নিয়ে তাদের মারপিট। যে বেশি কাটমানি দেবে, যে বেশি চাঁদা দেবে তোলা তুলে, তাদেরকে বেশি বড় জায়গা দেওয়া হবে। এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। এরপরে আসছে আমাদের দলের কথা। আপনি প্রধানমন্ত্রীকে অসম্মানজনক কথা বলেছেন, আমি কন্ডেম করছি। কারণ আজকেই আপনি প্রধানমন্ত্রীর সোশ্যাল সাইট গুলোকে ফলো করুন, দেখতে পাবেন মুরলী মনোহর যোশীর জন্মদিন নিয়ে তিনি কি টুইট করেছেন বা কি সম্মান দিয়েছেন। বিজেপির সংস্কৃতি, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি হচ্ছে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবোধ সংস্কৃতি। আমরা প্রথম শিক্ষা যেটা পাই সেটা হচ্ছে আমাদের যারা গুরুজন আছেন, যারা বয়স্ক আছেন, যারা মার্গদর্শন করেন, রাম মন্দিরের সংস্কৃতি, প্রভু শ্রীরামচন্দ্রের সংস্কৃতি, জয় শ্রীরামের সংস্কৃতি, বিজেপির সংস্কৃতি, সেটা আমাদের ইন্টারনাল বিষয়। কে আসবেন না আসবেন সেটা প্রধানমন্ত্রীর বিষয় নয়, সেটা রাম মন্দির যে ট্রাস্ট আছে। আপনার এইটুকু জ্ঞান নেই, সেখানে কি প্রধানমন্ত্রী কন্ট্রোল করেন? প্রধানমন্ত্রী কি কন্ট্রোল করেন? অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে তার জন্য আলাদা ট্রাস্টি বোর্ড আছে। আপনার
ওটা কি প্রধানমন্ত্রী? এইটুকু দেখুন, আমি আপনাকে ভাবতাম আপনি একজন বুদ্ধিমান মানুষ। রাম মন্দির অযোধ্যায় যে তৈরি হচ্ছে, ওটা রাম মন্দির তৈরি করছে একটা আলাদা ট্রাস্ট তৈরি আছে, ট্রাস্টি বোর্ড আছে, ওই ট্রাস্টি বোর্ড তৈরি করছে রাম মন্দির। তো ওটাই কি হবে? ওখানে কে আসবে যাবে? ওখানে কে শিলান্যাস করবে? ওখানে প্রাণ প্রতিষ্ঠার দিন কারাই আমন্ত্রিত হবে? ওটা প্রধানমন্ত্রীর দায়িত্ব নয়। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কি সেইটুকু জ্ঞান নেই আপনার? আপনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছেন বসে বসে। উৎসাহ 130 কোটি মানুষের উৎসাহ দেখানো উচিত। জয় শ্রীরাম আমরা বলি, আপনিও বলবেন জয় শ্রীরাম। বিজেপি উৎসাহ দেখাবে না কেন? বিজেপি মনস্ক আপনাকেও বলবো সনাতন হিন্দু হিসাবে রাম মন্দির হওয়ার জন্য গর্ববোধ করুন। এত বছরের সংঘর্ষের পরে যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা, আপনিও গর্ববোধ করুন। আপনিও সনাতন হিন্দু হয়ে গর্ববোধ করুন। আপনিও সকালে উঠে জয় শ্রীরাম বলবেন, প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করবেন। আমরা তো জয় শ্রীরাম বলি, আপনাকে অনুরোধ করবো জয় শ্রীরাম বলুন। দরকার হলে আপনাকে আমি বাড়িতে গিয়ে পত্রক দিয়ে আসবো। আমাদের রাম মন্দিরের 15 তারিখ অব্দি পত্রক দেওয়া হচ্ছে, আমন্ত্রণ পত্রক। দরকার হলে আপনাকেও দিয়ে আসবো। আপনাদের মন ছোট, জয়দেবদা আমি আসবো। জয়দেবদা এই প্রসঙ্গে পরে আসবো। আজকের টপিক নয় রাম মন্দির। আপনি এর পরে যে কথা দিদি, আমাদের ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, জয়দেবদা বললে আমিও কিন্তু জয়দেবদার সময় বলবো, ঠিক আছে? জয়দেবদা আপনি ততক্ষণ বরং প্রভু শ্রীরামচন্দ্রের নাম জপ করুন যতক্ষণ আমি কথা বলছি, দেখবেন আপনার আরো কিছু মনে হবে না। আপনি তৃণমূলকে, চোরেদেরকে ডিফেন্ড করতে করতে আপনি তাদের মতন হয়ে যাচ্ছেন, চোরেদের মতন হয়ে যাচ্ছেন। তৃণমূল যেমন কাউকে সহ্য করতে পারে না, আপনি সেরকম। তো দেখুন, তো এই যে যেটা বিষয় ছিল, এই বিষয় নিয়ে দলনেতার নাম কি? আমাদের দলনেতার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমাদের দলনেতার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমাদের দলনেতার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। গোটা ভারতবর্ষে 17টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারে আছে। গোটা ভারতবর্ষে 17টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। সেটা প্রধানমন্ত্রী, আর আমরা কার্যকর্তা। হ্যাঁ, তাই তো। আমরা নেতা ভিত্তিক পার্টি নয় আপনাদের মতন, আমরা কার্যকর্তা ভিত্তিক পার্টি। ভারতীয় জনতা পার্টি নেতা তৈরি করে, আপনারা নেতা ভিত্তিক পার্টি, আমাদের নেতা জনগণ। পরে আসছি, আমি একটু নীলাদ্রিদার কাছে যাব। আসবো অমলেন্দুদা আসবো, জয়দেবদা আসবো। 130 কোটি জনগণ, মুসলিম যারা আমাদের সংস্কারিত তারা নেতা। যে মুসলিমরা ভারতীয় জনতা পার্টির সংস্কারিত জাতীয়তাবাদী মুসলিমরা আমাদের নেতা। জাতীয়তাবাদী কে বললো নেতা নয়? হ্যাঁ, যারা জাতীয়তাবাদী মনোভাব রাখে, যারা ভারতবর্ষে আতঙ্কবাদী কার্যকলাপ করা থেকে বিরত থাকে, যারা প্রভু শ্রীরামচন্দ্রকে মেনে নেয়, যারা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা। চুপ করুন জয়দেবদা, আমিও আসবো আপনার কাছে। একটু আপনারা চুপ করুন, আমি একটু নীলাদ্রিদার কাছে যাব। নীলাদ্রিদা, যে নবীন এবং প্রবীণকে নিয়ে প্রসঙ্গ উঠছে, বা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও আমরা বারংবার শুনেছি প্রবীণকে নিয়ে, প্রবীণদের নিয়ে তারা কাজ করতে চায়, এই প্রসঙ্গটা উঠছে। এবং আমরা গতকাল যেভাবে কুণাল ঘোষ দলের একজন প্রবীণ নেতার মধ্যেও পড়েন, শোভন চট্টোপাধ্যায়ের সাথে যেভাবে সাক্ষাৎ করলেন, এবং দলের অন্দরে এই মুহূর্তে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, কোথাও কি তৃণমূলের তরফে পুরনোদের প্রতি আস্থা আরো বাড়ছে? আপনি কি মনে করেন? আমাকে বলছেন? নীলাদ্রিদা, না, মানুষ যখন ডুবে যায় না, তখন খড়কুটোকেও আঁকড়ে ধরার চেষ্টা করে, আর অন্যের কথাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। জয়দেবদা যেরকম বিজেপির বন্ধুর কথাকে স্তব্ধ করার চেষ্টা করছিলেন, এক্ষুনি হয়তো আমারও করবেন। তাই ডুবন্ত তৃণমূল এখন যাকে সামনে পাচ্ছে, কালকে দেখবেন জয়দেবদার বাড়িতে কুণাল ঘোষ চলে গেলেন, তাকেও বলছেন আপনি দলে যোগদান করুন, এরমও বলতে পারেন। তো সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তৃণমূল ডুবে যাচ্ছে, বুঝতে পারছে ভরাডুবি আসন্ন এবারের মে মাসে। এই মে মাসের পর তৃণমূল হয়তো থাকবেই না, দলটা কর্পূরের মতো উবে যাবে। তো সেখানে যাকে পাচ্ছেন, যার বাড়ি, অমলেন্দুদার বাড়িতে কালকে তৃণমূল যেতে পারে, কিছু বলা যায় না। কুণাল ঘোষ হয়তো চলে গেলেন, আপনি চলে আসুন আমাদের সাথে, এ সব সম্ভব, সব সম্ভব। জয়দেবদা যদিও মূলত আরএসএস মনোভাবাপন্ন মানুষ,
RSS মনোভাবাপন্ন মানুষ, আপনার বাড়িতেও কিন্তু যেতে পারে, কিন্তু সেটাও কিন্তু বলুন। তার বাড়িতেও শুধু যেতে পারে। আমাদের বলছেন জয়দেব কেন? দা মোটেই আপনার বাড়িতে তৃণমূল কেন যাবেন নন। না? আমি জানি তিনি RSS মনোভাবাপন্ন, তৃণমূলের সাথে তার মনোমালিন্য হয় না, যেখানে যাই বলুন না কেন হাই নিউজে, কিন্তু সেটা কথা নয়। এটা একটা দুবন্ত দলের মানুষকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা, যাকে পাবে তারা আঁকড়ে ধরবে। এবার আরো অনেক নেতার বাড়িতে আপনি দেখবেন, যেতে পাবেন। জেলের যারা কয়েদি আসামি তাদের বাড়িতেও যেতে পারে, কারণ দুর্নীতিগ্রস্তদের একটা প্ল্যাটফর্ম বলে তৃণমূল নিজেকে পজিশন করছে, সেটাও হতে পারে। অনেক কিছু দেখতে পাবেন এখন। ফিরে আসবো, আলোচনা হতে থাকবে, তবে সময় এখন একটা ছোট্ট বিরতির। আজকের আলোচনায় দ্বিতীয় টপিক, রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে গিয়ে আবার ইডির আধিকারিকদেরকে আহত হতে হলো, রক্ত ঝরল তাদের। সাংবাদিকদের গাড়িতে তাদেরকে আশ্রয় নিতে হলো, ইনফ্যাক্ট সাংবাদিকরাও আহত হয়েছেন। কি রয়েছে বিস্তারিত, দেখব প্রতিবেদন। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালী তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্ত ঝরল ইডির আধিকারিকের। অভিযোগ, শাসক দলের নেতার অনুগামীদের মারে মাথা ফেটে গিয়েছে ওই তদন্তকারীর। বিক্ষোভের মুখে পড়ে জখম হয়েছেন আরও দুজন আধিকারিক। শুক্রবার সকাল 7:30 নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় 5 ইডির আধিকারিকের দল। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। স্থানীয় সূত্রে খবর, সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির দিকে তারা যাওয়ার চেষ্টা করলেই রুখে দাঁড়ান গ্রামবাসীদের একাংশ, যারা শাহজাহানের অনুগামী বলে দাবি করেছেন। ইডির আধিকারিকেরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এরপরই তারা দরজা ভাঙার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর করা হয়, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। শেষ পর্যন্ত ধাওয়া করে ইডির আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়িতেও। সেই সময় 3 আধিকারিক জখম হয়েছেন বলে খবর। একই সঙ্গে শুক্রবার সকালে ইডির একটি দল বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের বাড়িতেও হানা দেয়। স্থানীয় সূত্রে খবর, শঙ্কর এবং শাহজাহান দুজনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। ইডি সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ওই 2 জায়গায় হানা দিয়েছে ইডি। উত্তর 24 পরগনার 2 তৃণমূল নেতার বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার বিজয়গড়ের একটি বহুতলেও হানা দিয়েছে ইডি। দেখুন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই। তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে, এবং শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত। ফলে সাধারণ মানুষ, প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কী করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ শাহজাহানের জনপ্রিয়তাকে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে, ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে। আমরা সন্দেশখালীর মানুষ হিসেবে ধিক্কার জানাই, কারণ এরকম কোনো রাজনৈতিক লড়াই যদি করা ইচ্ছে তাকে সন্দেশখালীতে রাজনীতি করুক, আমরা সুযোগ করে দেবো। কিন্তু প্রতিহিংসা কেন? একজনের উপর প্রতিহিংসা করে, সে রেশন চালও খায় না, রেশন ডিলার না, রেশন কাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না। তার রেশন দুর্নীতি দায়ে তার বাড়িতে যদি রাতের বেলা, ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে, সাধারণ মানুষ ভয় পেয়েছে, তারা হয়তো আতঙ্কে সেটা করেছে। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে, এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড, রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না, সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস।
সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। আমরা আরেকটা জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না। আর সংবাদ মাধ্যম, মিডিয়া, তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে। এরা চাইছে, মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে, তারা একসঙ্গে মিথ্যা, কুৎসা, তৃণমূলের ক্ষতি, ষড়যন্ত্র এসব করছে একাংশ। কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন, তারা যথাযথ সময় যা যা করার করবেন। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না, তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে না। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি। এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা 10, 15, 20 কিলোমিটার অবধি মুক্তাঞ্চল হয়ে গেছে, সেখানে কোনো আইন নাই, কোনো কানুন নাই। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি আমরাও সমব্যথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে, আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আমি এই প্রসঙ্গে আসবো জয়দেব দার কাছে। জয়দেব দা, আমরা দেখলাম সন্দেশখালীতে আজকে কিরকম ঘটনা ঘটলো এবং সেখানে সাংবাদিকরা আহত হয়েছে, তার পাশাপাশি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরও আক্রমণ করা হয়েছে, ইডির ওপর আক্রমণ করা হয়েছে। ইডির আধিকারিকরা সাংবাদিকদের গাড়িতে বসে তাদের গাড়িতে আশ্রয় নিতে হচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখলাম তৃণমূল নেতাদের
কথোপকথনও আমরা শোনালাম, বাইট শোনালাম, সেখানে কিন্তু বিজেপির দিকে তারা আঙুল তুলছেন যে বিজেপিরাই পরিকল্পনা মাফিক এরকম ঘটনা ঘটাচ্ছেন। কিন্তু কোথাও কি যুক্তরাষ্ট্রীয় আধিকারিকের ওপর এভাবে আক্রমণ করাটা কি উচিত, কি মনে করেন? না দেখুন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যেখানে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে তছনছ করে চূর্ণ বিচূর্ণ করে ফেডারেল স্ট্রাকচার বলতে কি? ওই পশ্চিমবঙ্গে মিনি পাকিস্তান করবেন, মিনি পাকিস্তান ফেডারেল স্ট্রাকচারকে প্রধানমন্ত্রী হত্যা করেছেন বলছেন। বিএসএফ এর ব্যর্থতা। ও আপনি মিনি পাকিস্তানের জনক, মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিমের শিষ্য। অমলেন্দু দা, আমি যখন আপনার কাছে আসবো আপনি তখন কথা বলবেন, আমি যখন আপনার কাছে আসবো আপনি কথা বলবেন। জয়দেব দা বলুন, জয়দেব দা বলুন। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল মিনি পাকিস্তান হচ্ছিল যখন? বিএসএফ কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? ওদের চুপ করে শুনুন যেটা বলি, সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী যেভাবে ফেডারেল স্ট্রাকচারকে তছনছ করেছে, হত্যা করেছে, যেভাবে সংসদে বিরোধী শূন্য করে একের পর এক ড্রাকোনিয়ান এবং কালা আইন পাস করেছে, সেখানে দেশের মানুষ এই ফেডারেল স্ট্রাকচারের উপর আস্থা ভরসা বিশ্বাস করতে পারছে না। তারা প্রতিনিয়ত দেখছে নিরীহ নিরপরাধ অসহায় এবং মানুষের কল্যাণে যে নেতারা সদা ব্যস্ত তাদেরকে কিভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। যারাই মানুষের উপকারে, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, যাদেরকে বিজেপি রাজনৈতিকভাবে হারাতে পারেনি, তাদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই কে লেলিয়ে দিয়েছে। ইডি এবং সিবিআই দিয়ে মানব দরদী, জনদরদী এবং জনগণের কল্যাণকামী নেতাদের একের পর এক জেলে অন্যায়ভাবে পুরে রেখেছে। যাদেরকে দোষী আজ পর্যন্ত সাব্যস্ত করতে পারেনি, যাদের দোষ প্রমাণ করতে পারেনি, কিন্তু তাদের অন্যায় করে তাদেরকে জেলে পুরে দিচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, তারা ফেডারেল স্ট্রাকচার মানে না। বিজেপি ভারতবর্ষে গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধানকে হত্যা করেছে, ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে হত্যা করেছে। সেই জন্য দেশের মানুষ আজকে বেপরোয়া হয়ে গেছে। দেশের মানুষ দেখছে কোথাও আইন নেই, কোথাও আইনের শাসন নেই, সর্বত্রই মোদির ড্রাকোনিয়ান শাসন চলছে, মোদির যা ইচ্ছা তাই একনায়কতন্ত্র চলছে। এটা মানুষের স্বতঃস্ফূর্ত মোদির একনায়কতন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠা এক ক্ষোভ। আসবো জয়দেব দা, অমলেন্দু দা, আমি এখানে একটা প্রশ্ন তাড়াতাড়ি রেখে নিই, আমি আর একটা প্রশ্ন রেখে নিই যে ঘটনাস্থলে যেরকম জয়দেবদা যেটা বললো যে আদার্স যখন কাণ্ডগুলো হয় সেখানে নাকি বিএসএফ নাকে তেল দিয়ে ঘুমন। আমি জয়দেবদার এই প্রশ্নের ভিত্তিতে আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে যে ঘটনাটা ঘটলো, যখন ইডির আধিকারিকদের উপর আক্রমণ করা হচ্ছিল তখন পুলিশ কোথায় ছিল? ঘটনাস্থলে পুলিশ কেন ছিল না? আমার উত্তরটা এটাই ছিল, আপনি অনেকটা এগিয়ে দিলেন আমাকে। আজকে আপনারা জানেন যে যে কোনো দুর্নীতির পুলিশ বা ইডি বলতে গেলে পুলিশেরই অঙ্গ, সিবিআই এরা তদন্ত করবে দুর্নীতির। আপনাদের যেমন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আপনারা জানেন আমাদের বর্তমান কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের সজল ঘোষের বাড়িতে গিয়ে পুলিশ লাথি মেরে দরজা ভেঙে তাকে অ্যারেস্ট করতে গেছিল। সেদিন তো সজল ঘোষের লোকেরা ওই পুলিশকে গিয়ে মানে আহত করে দেয়নি, সেদিন তো পুলিশ তার বাড়িতেও দরজায় লাথি মেরেছিল। কেন? ওনার নামটা সজল ঘোষ, ওনার নামটা আজকে যে মহাশয় ঘটনাটা ঘটিয়েছেন ওই বিশেষ সম্প্রদায়ের কোনো নাম নয়, এটাই হচ্ছে পার্থক্য। আজকে ইডি দুটো জায়গায় আপনাদের গেছিল ইনভেস্টিগেশন করতে, আপনাদেরই তৃণমূলের দুই চোরের বাড়িতে। একটা চোর হচ্ছে সনাতনপন্থী আর একটা চোর হচ্ছে বিশেষ সম্প্রদায়ের। আজকে এই দুই চোরের বাড়িতে গিয়েছে ইডি, অথচ একটা চোরের বাড়ির কাছে সাধারণ মানুষ সেজে রোহিঙ্গারা, যাদেরকে আপনারা ওই শেখ শাহজাহান যাদেরকে অনুপ্রবেশ করেছে, যার জন্য পশ্চিমবঙ্গে সিএএ আর এনআরসির দরকার, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চিৎকার করে করে বলি, তার প্রমাণটা আজকে আপনারা দিয়ে দিয়েছেন। কেন? এই যে রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টে নাম তুলে আধার কার্ড বানিয়ে, ফোরজি আধার কার্ড, ফোরজি ভোটার লিস্ট বানিয়ে আপনারা এই দেশের নাগরিক করিয়ে তাদেরকে দিয়ে এইসব আজকে শেখ শাহজাহানের বাড়িতে ইডি যখন রেড করতে যায়, তারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে শারীরিক সক্ষমতা দেখিয়ে আপনার আমার মতন কারোর ভাই কারোর দাদা চাকরি পেয়েছে, তারা তাদের ডিউটি করতে গেছিল, তাদের ডিউটি করা লোক একটা শিক্ষিত মানুষকে ওই রোহিঙ্গাদেরকে দিয়ে পিটিয়েছেন। এর থেকে নির্লজ্জতার আর কিছু হয় না। আজকে আপনাদেরই তো আরেক নেতার বাড়িতে ইডি গেছিল, কই সেখানে তো পেটানো হয়নি কেন? তিনি সনাতনপন্থী। এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বলি, ভারত সনাতনের দেশ, সনাতন এখানে প্রতিষ্ঠা পাবে। আর আগামী 22শে জানুয়ারি
এই যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরে আপনারা দেখবেন ভারতবর্ষের চেহারা কেমন করে চেঞ্জ হয়। কেননা এই সব অনুপ্রবেশকারীদেরকে যদি না তাড়ানো হয়, তাহলে আজকে আপনার আমার বাড়ির ভাইরা যেমন চাকরি নিজের ডিউটি করতে গিয়ে আজকে আহত হয়েছে, আপনাদের সাংবাদিকরা যেমন নিজের ডিউটি করতে গিয়ে আহত হয়েছেন, পশ্চিমবঙ্গে অরাজকতা আছে বলে হয়েছেন। পশ্চিমবঙ্গের পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলতেন গিয়ে ধরো, তাহলে ধরতো। মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে মজা নিয়েছেন কেন? তার দুধেল গাইদের ভোট দরকার, দুধেল গাইদেরকে খোলা ময়দান করে দিয়েছেন, আর পুলিশ হাত গুটিয়ে বসে রেখেছে, পুলিশ হাত গুটিয়ে বসে রেখেছে। লজ্জায় মুখ দেওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মন্ত্রী লজ্জায় কি করবে? সেনাবাহিনী কি করবে? ও আপনার কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করবে? কেন কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডার দেখার জায়গা নাকি? কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডার দেখার কাজ নাকি? কেন্দ্রীয় বাহিনী যে কাজ করার তখন ঠিক করবে, আপনারা ধৈর্য ধরুন। কেন্দ্রীয় বাহিনী কি করার, কেন্দ্রীয় বাহিনী কি করার সেটা করবে, সেটা করবে, সেটা করবে। দেখুন নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, ওখানে ওই মানুষের মব লিঞ্চিং আপনি পড়বেন, আপনি আগে পড়বেন, আপনি ওই আইপিসি তে পড়ে আছেন জয়দেব দা। আপনাকে বলবো ওই যে মব লিঞ্চিং এর নামে আগে যে মারপিট হতো, এটা এখন ক্রাইম। নতুন ন্যায় সংহিতাটা পড়বেন, ন্যায় সংহিতা শুনুন। 25শে ডিসেম্বর, আরে দাদা আপনি শিক্ষিত মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনি ওইসব তৃণমূলের চোরেদের মতন কথা বললে হবে? আরে দাদা একটু মিনিমাম নলেজ নিয়ে কথা বলুন। ওই মোদি করতে হবে আপনাদেরকে, আর জয় শ্রীরাম করতে হবে দুদিন পরে, এটাই আমি বলে দিলাম। নরেন্দ্র মোদি আর জয় শ্রীরাম ছাড়া ভারতবর্ষের আর কিছুই থাকবে না। ওটাই তো বলছি, গণতন্ত্র থাকবে না তো, এটাই তো আমরা বলছি। হ্যাঁ, সনাতন থাকবে, সনাতন থাকবে, সনাতন থাকবে ভারতবর্ষে, হ্যাঁ ভারতবর্ষে সনাতন থাকবে। সবাইকে সনাতনের আশ্রয়ে আসতে হবে। ভারতবর্ষে প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি যারা আস্থা রাখবে তারাই ভারতবর্ষে থাকবে। ভারতবর্ষে থাকতে গেলে প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি আস্থা রাখতে হবে। ভারতবর্ষে থাকতে গেলে প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি আস্থা রাখতে হবে। যে যার ধর্ম সে তার, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি আস্থা রাখতে হবে। হত্যা করবে মোদী সরকার, ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করবে মোদী সরকার। ভারতবর্ষে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করবে মোদী, গণতন্ত্রের হত্যা করবে, হত্যা করবে মোদী। জয়দেব দা একটু দাঁড়ান, আমি আসবো আপনার কাছে। নীলাদ্রিদা, আমরা যেটা দেখলাম যে তল্লাশি করতে গিয়েও সেখানে ইডির আধিকারিকদেরকে আহত হতে হচ্ছে, কার হাতে? গ্রামবাসীদের হাতে। এটা এই প্রসঙ্গে কি বলবেন? মানে তল্লাশি করতে গেলে আজকাল কি সাধারণ মানুষদের হাতেও তাদেরকে আক্রমণ হতে হবে? না, এই প্রসঙ্গে আমি বলবো তাহলে প্রশাসন কোথায় আছে? পশ্চিমবঙ্গে যে কোনো প্রশাসন নেই, অনেকবার প্রমাণ হয়েছে অতীতে, এখন আরেকবার প্রমাণ হলো। আর এটা আরো ভালো করে প্রমাণ হলো কারণ পুলিশের মাথায় যিনি বসেছেন সেই রাজীব কুমার, তিনি নিজে দুর্নীতির দায়ে অভিযুক্ত। ইডি তার বিরুদ্ধে তদন্ত করছে বা সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে। এই এমন একজন মানুষ যখন পুলিশের শীর্ষে বসান মুখ্যমন্ত্রী, তখন পুলিশ যে কার্যত তৃণমূলের ক্যাডার হয়ে গেছে এবং পুলিশ যে কার্যত অপরাধীদের রক্ষা করবে এবং জয়দেব দাদা যে এই ভায়োলেন্সকে সাপোর্ট করবেন, এটা স্বাভাবিক। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, আমি বলছি না, জাস্টিস অশোক গাঙ্গুলি এটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ আর তৃণমূলের হাতে রাখা সমীচীন কিনা না, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এই ঘটনার পর ভাবতে বাধ্য হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাংবিধানিক রীতিনীতি তিনি মানছেন না। তিনি পশ্চিমবঙ্গকে কার্যত দুষ্কৃতীদের একটা মুক্তাঞ্চল করে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ কার্যত কাশ্মীরের মতো হয়ে যাচ্ছে। কাশ্মীরে পাকিস্তানপন্থী উগ্রবাদীরা পাকিস্তানের সমর্থন নিয়ে সন্ত্রাস চালায়, আর পশ্চিমবঙ্গে পাকিস্তানপন্থী দল তৃণমূল জিহাদিদের বাংলাদেশ থেকে নিয়ে এখানে সন্ত্রাস চালাচ্ছে, রোহিঙ্গা জিহাদিদের রাস্তা করে দিচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গ যাতে কাশ্মীর না হয়ে যায়, সেই জন্য সম্ভবত এখন কেন্দ্রীয় সরকার ইন্টারভিন করতে বাধ্য হবে। এবং এক্ষেত্রে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে, আমি আশ্চর্য হব না। jokes again and again. প্রতিবার এই একই যোগ, রাষ্ট্রপতি শাসন। রাজনৈতিক ভাবে বিজেপি, কংগ্রেস, সিপিএম অপদার্থ হারাতে পারে না তৃণমূল কংগ্রেসকে। এরাই নাচতে জানে না উঠোন বেকা, বারবার রাষ্ট্রপতি শাসন করে দাও। কিন্তু জয়দেব দা, আপনি কি এটাকে অস্বীকার করতে পারেন? জয়দেব দা, আপনি কি আপনাদের পুলিশ আজকে যেমন নিষ্ক্রিয় ছিল, তৃণমূলের পুলিশ আজকে যেমন নিষ্ক্রিয় ছিল,
ওই রকম নিষ্ক্রিয় একটা দিন থাকুক, বিজেপি বুঝে নেবে তৃণমূলকে, বিজেপির কার্যকর্তারা তৃণমূলকে বুঝে নেবে। আপনাদের পুলিশ বিজেপির বিরুদ্ধে এইভাবে নিষ্ক্রিয় থাকুক। বললাম তো আজকে কি করেছে, আজকে সন্দেশখালীতে তৃণমূলের রেঞ্জারে কি করেছে, আজকে তৃণমূলের রেঞ্জারে কি করেছে, আজকে ইডিকে, আজকে আপনাদের অফিসারদেরকে কি করেছে। বললাম তো আপনাদের পুলিশকে একদিন সাইলেন্ট থাকতে বলুন। আপনি বলছেন না রাজনৈতিক ভাবে আমরা বুঝে নেব, আমরা রাজনৈতিক ভাবে বুঝে নেব তৃণমূলকে, আমরা রাজনৈতিক ভাবে বুঝে নেব। আজকে আপনারা কি করেছেন, আজকে মোয়াজ্জেম ভাতা দিচ্ছিলেন সন্দেশখালীতে, আজকে সন্দেশখালীতে আপনাদের লোকেরা কি করছিল, মোয়াজ্জেম ভাতা দিচ্ছিল। ইডি সিবিআই সাংবাদিকদেরকে কি করেছেন, মস্তানি করেননি। ওটা তো আপনারা যা বুঝিয়েছেন আমরাও তাই বুঝিয়ে দেবো। আপনাদের পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে তৃণমূল আজকে যা বুঝিয়েছে আমরাও তাই বুঝিয়ে দেবো। বিজেপির জন্য একটা দিন যদি পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, পুলিশ নিষ্ক্রিয় থাক একদিন বিজেপির বিরুদ্ধে, আমরা বুঝিয়ে দেবো তৃণমূলকে কত ধানে কত চাল। অমলেন্দুদা আমি আসবো, জয়দেবদা আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। অমলেন্দুদা আসবো, জয়দেবদা আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। এই ঘটনা সরাসরি রাজ্য প্রশাসনকেই দায়ী করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি কি জানিয়েছেন, তিনি হুঁশিয়ারিও দিয়েছেন, কোট আনকোট তিনি কি জানিয়েছেন আমি আপনাকে বলছি। রাজ্যপাল বলেছেন সরকারের উচিত গণতন্ত্রের এই ধরনের বর্বরতাকে রোখা, কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? রাজ্যপাল আগে নিজের নিরপেক্ষতা প্রমাণ করুন। রাজ্যপাল যে বিজেপির হয়ে দালালি করছে সেটা প্রতি পরতে প্রমাণ হয়ে যাচ্ছে। বিজেপির দালাল হয়ে রাজভবনগুলোতে রাজ্যপালরা বসে থাকছে। রাজ্যপালকে আজকে প্রমাণ করতে হবে তিনি নিরপেক্ষ। যখন তৃণমূল কর্মীরা আহত নিহত হন তখন তিনি দেখতে যান না, আর বিজেপির কারুর গায়ে আঁচড় লাগার আগেই তিনি বিরাট বিবৃতি দিয়ে দেয়। তিনি তো বকলমে বিজেপির হয়ে কাজ করছে, তিনি তার নিরপেক্ষতা বারবার প্রশ্নের মুখে ফেলেছে। একজন রাজ্যপালের নিরপেক্ষতা কেন এতবার প্রশ্নের মুখে পড়বে, কেন খালি চোখে দেখা যাবে তার পক্ষপাতিত্ব এই বিজেপির প্রতি? অতএব রাজ্যপাল পক্ষপাতদুষ্ট, রাজ্যপাল নিরপেক্ষ নয়, রাজ্যপাল বিজেপির হয়ে দালালি করছে। অতএব ওনার মন্তব্যের কোনো গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নেই। ঠিক আছে, জয়দেবদা আসবো, আপনার উত্তর শুনেছি। জয়দেবদা আসবো, মানুষের ক্ষোভ কতটা, ইডি সিবিআই এর এই অত্যাচারের ওপর মানুষের ক্ষোভ কতটা। জয়দেবদা রেগে যাচ্ছে ইডি সিবিআই এর এই নাটকে, মানুষ রেগে যাচ্ছে ইডি সিবিআই এর নাটকে। এটা তাদের রাগের বহিঃপ্রকাশ। ইডি সিবিআই যেভাবে হ্যারাস করছে, হয়রান করছে নিরপরাধ বেকসুর করা জয়দেবদা আপনার কাছে আসবো, তাদেরকে যেভাবে হয়রান করছে তার জন্য মানুষ রেগে গেছে। জয়দেবদা আসবো, আমি অমলেন্দুদার কাছে যেতে চাই। রাজ্যপাল তিনি নাকি বিজেপির হয়েই কাজ করছেন, তিনি নিরপেক্ষ হয়ে কাজ করছেন না, এমনটা বলেছেন জয়দেবদা। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, আজকে তৃণমূলপন্থী সমস্ত লোকেরা, তৃণমূলের নেতা থেকে শুরু করে তৃণমূলের ভাবধারায় যারা চলেন, প্রত্যেকেই একটা কাজ, ওদের স্বার্থ বিরোধী কোনো কিছু হলে তিনি রাজ্যপাল হোক বা তিনি বিচারপতি হন, মহামান্য উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি হন, আপনারা জানেন উনারা রাজ্যপালের কোনো কথা যদি মানে সত্যি যদি তাদের স্বার্থের বিরোধী হচ্ছে বলে তার সমালোচনা করছেন। ন্যায়াধীশ রাজশেখর মান্থার বাড়ির সামনে গিয়ে কি সব করেছিলেন, পোস্টারিং আপনারা জানেন। তারা এরা বিচারপতিকে কটাক্ষ করে, এরা রাজ্যপালকে কটাক্ষ করে, এরা ভগবান শ্রী রামচন্দ্রকে কটাক্ষ করে, এরা হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলে ব্রিগেডে তাকে কটাক্ষ করে। এদের কোনো ভিত্তি আছে নাকি? তৃণমূলের একটাই ভিত্তি, এই যে বললো যে মারপিট করব, আমাদের যদি স্বার্থের মানে ঘা লাগে আপনারা সে দেশের আইনকে মানবো না, কেননা রাম মন্দির হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এরা তাকে কটাক্ষ করছে। তো তার মানে এদের কোনো না দেশের আইনকে মানে, না সুপ্রিম কোর্টের নির্দেশকে মানে, না হচ্ছে রাজ্যপালকে মানে। এরা হচ্ছে জানেন আপনারা জাতীয় সঙ্গীতকে থেকে আগে মানে বাংলার সঙ্গীত তৈরি করেছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কি যে বাংলার সঙ্গীত যখন হবে তখন সবাই উঠে দাঁড়াবে। কিন্তু 1 জানুয়ারির দিন আপনারা মোড়ে মোড়ে বাংলার সঙ্গীত বাজিয়েছে মাইকে। কজন তৃণমূলের লম্পট লালচুল কানেদুল যে বুলেট নিয়ে ঘুরে বেড়ায় নেতাগুলো আর লোককে ভয় দেখায়, তারা কজন উঠে দাঁড়িয়েছিল? সারাদিন মোড়ে মোড়ে ওই বাংলা সঙ্গীত বাজিয়েছ আর পশ্চিমবঙ্গকে
ভারতের ফেডারেল স্ট্রাকচার থেকে বাইরে বের করে একটা পৃথক রাষ্ট্র করার, একটা জিহাদিদের মানে এখানে পরিবেশ তৈরি করা, আতঙ্কবাদীদের একটা কান্ট্রি তৈরি করার প্রচেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার জন্য রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছেন। আর শেখ শাহজাহানের মতো নেতা হচ্ছে, আর মাননীয় কাউন্সিলর যে কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছেন তিনি মিনি পাকিস্তান বলছেন। আর আজকে ওই জিহাদিরা বা দুধেল গাইরা মুখ্যমন্ত্রীর কথায় গন্ডগোল করছিল বলে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের পুলিশ চুপ করে হাত গুটিয়ে বসেছিল নিষ্ক্রিয় হয়ে। এগুলো সব প্ল্যানিং করে করছেন। তো ভারতীয় জনতা পার্টি সরকার এবং মোদিজির নেতৃত্ব এগুলোকে সব বুঝতে পারছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শক্ত হাতে এটার মোকাবিলা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটিও সেই কথা বলে দিয়েছেন অলরেডি। নীলাদ্রিদা, দেখুন, ববি হাকিম বলেছিলেন বিদেশি সাংবাদিককে কলকাতার একটি অংশ নাকি মিনি পাকিস্তান। এখন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গটাকেই মিনি পাকিস্তান করে দিতে চান। এখানে রোহিঙ্গাদের মুক্তাঞ্চল করতে চান, জিহাদিদের মুক্তাঞ্চল করতে চান, রক্তবীজীদের দাপাদাপি আমাদের চারপাশে হোক, এটা তিনি চান। আর তারই একটা ট্রেলার আমরা দেখতে পেলাম এখানে সন্দেশখালীতে। ভারত সরকার এখানে ইন্টারফেয়ার করতে বাধ্য হবে এই কারণে বলছি, কারণ ষড়যন্ত্রটা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করা, এর বিরুদ্ধে সমস্ত হিন্দু এবং সমস্ত জাতীয়তাবাদী ভারতীয়রা সোচ্চার হবে এবং সরকার ইন্টারভিন করতে বাধ্য। আজকের ঘটনায় যেভাবে জয়দেব দ্বারা এবং তৃণমূলের নেতারা কার্যতেই সন্ত্রাসবাদীদের সমর্থনে মুখ খুলছেন, তারপর এদের আর ক্ষমতায় রাখা যায় না। চোর, জোর চোর, চিটিং এদের প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল, এটা খুব স্পষ্ট হয়ে গেছে। তারা ভোটে না জিতলে কথা না, কারণ ভোটই হয় না, ভোটই হয় না, ভোটই হয় না। ভোট হলে তৃণমূল সাফ হয়ে যাবে। কোনো ভোট হয় না, পশ্চিমবঙ্গে ভোট 2021-এও ভোট হলো না, সাফ হয়ে যাবে জয়দেব দ্বারা। তাই সন্ত্রাসবাদের সমর্থক, জিহাদের সমর্থক বিজেপি 50 বছরেও কেন্দ্র সরকার বাধ্য হবে রাষ্ট্রপতি শাসন করতে। তখন জয়দেবটা হাই নিউজে এসে কি বলেন আমি দেখার অপেক্ষায় থাকবো, যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে। আরে জয়দেব, এটা বাংলার ভোট নয়, জেনারেল ইলেকশন হচ্ছে, এটা জেনারেল ইলেকশন। আপনারা ওই বাংলা বাংলা করবেন না, পশ্চিমবঙ্গ বলুন, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলুন, বাংলা বলবেন না। অনুব্রতর হাল জয়দেব আমি এটাই প্রার্থনা করি। রাষ্ট্রপতি শাসনের লাড্ডু খাবে নীলাদ্রিদা, অমলেন্দুদা। অনুব্রতর মতো আচরণ করবেন না, আপনার অবস্থা অনুব্রতর মতো হোক আমরা কেউ চাই না। ধমকাবেন না, ধমকাবেন না, চমকাবেন না, ওসব কাজে কাজ দেবে না, ধমকাবেন না, চমকাবেন না। আপনি রাষ্ট্রপতি শাসনের লাড্ডু খাবে, আপনি রাষ্ট্রপতি শাসনের তৃণমূল জয়দেবদা, জয়দেবদা তৃণমূলীদের যে মস্তিষ্ক বিকৃত হয়েছে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তৃণমূল পন্থীদের মস্তিষ্ক বিকৃত হয়েছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। তৃণমূল পন্থী সবার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তো মস্তিষ্ক অনেক আগে বিকৃত হয়েছে। তৃণমূল পন্থী সবার যে মস্তিষ্ক বিকৃত হয়েছে ওটার প্রমাণ রাখার জন্য আপনাকে ধন্যবাদ। সঞ্চালক তীব্র প্রতিবাদ করি এই অশালীন অসভ্য ভাষা ব্যবহার করার জন্য। ওনাকে এটা কোনো অসভ্য ভাষা নয়, মস্তিষ্ক বিকৃত হয়েছে প্রমাণ দিয়েছেন, বারে বারে প্রমাণ দিয়েছেন। জয় শ্রীরাম শুনে যিনি গাড়ি থেকে ঝাঁপ দেন ওনার মস্তিষ্ক ঠিক আছে নাকি? জয় শ্রীরাম শুনে জয় শ্রীরাম। তবে আজকের মতো সময় শেষ হয়ে গিয়েছে। হাইটক এখনকার মতো এই পর্যন্তই।